হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে নিট এবং জেইর জন্য ফিজিক্সের যে গ্র্যাভিটেশন চ্যাপ্টার বা মহাকর্ষ, এই চ্যাপ্টার তোমাদের টোটাল থিওরি ক্লাস এনসিইআরটি বইতে সমাধান করে দিয়েছি, যা দেখুন এই ভিডিও ডেসক্রিপশন তোমার পেয়ে যাবে। আজকে এই চ্যাপ্টারের কিছু নিউমেরিক্যাল প্রবলেম যেগুলো নিট এবং জেইর জন্য খুবই গুরুত্বপূর্ণ আছে, সেই প্রশ্নগুলো সমাধান করাবো। আর আমি তোমাদের যেই বই থেকে প্রশ্ন বা কোশ্চেন প্র্যাকটিস করাবো সেটা যে কি এনসিইআরটি ফিঙ্গার টিপস। দেখবে এনসিইআরটি ফিঙ্গার টিপস একটা আছে, বইটা তোমরা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও বইটা, তোমরা দেখে নাও, এই বইটা তোমরা কিনে নেবে। ওকে, এনসিইআরটি ফিঙ্গার টিপস, এতে অনেক প্রশ্ন আছে, শুধু প্রশ্ন আর উত্তর আছে। ওকে, তাহলে প্রশ্ন এই বইটা কিন্তু খুব ভালো বই একটা, তোমরা এই বইটা কিনতে পারো এখানে প্র্যাকটিস করার জন্য। ওকে, আমি তোমাদের এই বইটা থেকে পুরো প্র্যাকটিস করাবো কোশ্চেনগুলো, এখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করে দেবো। এখানে দেখেন নর্মাল এমনি নিটে জয়েন্টের জন্য কোশ্চেন আছে, তার উপরে আছে কি এনসিইআরটির বেসিসে এনসিইআরটি বই থেকে কিছু কোশ্চেন দেওয়া আছে, তারপরে যে প্রিভিয়াস ইয়ারে নিট জেইতে যেসব জেই মেন জেই অ্যাডভান্সে যেমন কোশ্চেন এসেছিলো সেই কোশ্চেনও এখানে ইয়ারলি কোশ্চেন সলভ করা আছে। টোটালটাই তোমার সমাধান করবো, সেই জন্য ভিডিওগুলো খুব গুরুত্বপূর্ণ আছে, আর বিশেষ করে তোমাদের খুবই সাপোর্টের প্রয়োজন আছে। সেই জন্য ভিডিও কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর ভিডিওগুলো বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে করে এই ভিডিওগুলো তারা পেয়ে যায়। এবং আমি সমস্ত যে ক্লাসগুলো তোমাদের নিট এবং যেই জন্য করে থাকি সেগুলো সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে। ওকে, সেই জন্য তোমরা বেশি করে সাপোর্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, আর অবশ্যই ভিডিওতে লাইক দেবে। আর কোনো কিছু ডাউট থাকলে, কোনো কিছু জিজ্ঞাসা থাকলে সেটা তোমরা কমেন্টে জিজ্ঞাসা করবে। ওকে, তা প্রথম যে প্রশ্ন স্টার্ট করে দেখলাম গ্র্যাভিটেশন চ্যাপ্টারের, আমি যেটা করবো তোমাদের কেপলারস ল টোটাল যে কোশ্চেনগুলো আছে আজকে সমাধান সেগুলো করবো। ওকে, এবং খুব সহজভাবে তোমাদের বুঝিয়ে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। তো দেখে নাও প্রথম প্রশ্ন কী আছে, 1 নম্বর প্রশ্ন কী আছে দেখে নাও। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাস্ট্রোনমার্স ফার্স্ট প্রপোজড দ্যাট সান ইজ স্ট্যাটিক্স অ্যান্ড দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান? অর্থাৎ কোন অ্যাস্ট্রোনট বা অ্যাস্ট্রোনমার্স প্রথম এইটা বলেন যে সূর্য স্থির এবং অন্যান্য গ্রহগুলো, দ্য আর্থ মুভস, পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ পৃথিবী স্থির আছে, সূর্য স্থির আছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, এই কথাটা প্রথম কে বললেন? অপশানগুলো দেখানো। অপশান এ কোপার্নিকাস, অপশান বি কেপলার, অপশান সি গ্যালিলিও, অপশান ডি নান অফ দিস। তাহলে এখানে সঠিক উত্তর জানো, তোমরা যদি এনসিইআরটি বইটা পড়ে থাকো বা আমরা যে থিওরি ক্লাসটা তোমাদের আমি করেছিলাম, থিওরি ক্লাসের প্রথম থেকে দেখে থাকো, একদম প্রথমেই এটা ডিসকাস করা হয়েছিল যে কি সেটা যে কোপার্নিকাস প্রথম বলেছেন। তাহলে এটা হচ্ছে কি অপশান এ কোপার্নিকাস প্রথম প্রপোজ করেন যে সূর্য স্থির আছে এবং তাকে কেন্দ্র করে পৃথিবীর চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। ওকে, নেক্সট কোশ্চেন, দ্বিতীয় নম্বর কোশ্চেন দেখে নাও। 2 নম্বর প্রশ্নটা কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং অরবিটস ইজ এ পসিবল অরবিটস ফর এ প্ল্যানেট? মানে এখানে 4টে অপশান দিয়েছে অরবিটের, এর মধ্যে কোনটি একটি গ্রহের জন্য সঠিক কক্ষপথ বা অরবিট হবে? অপশানগুলো কী কী দেওয়া আছে? খুবই সহজ এগুলো আছে। 2 নম্বর কোশ্চেনে দেখে নাও অপশান এ ছবিটা কি আছে একটা, এখানে সবই ইলিপ্টিক্যাল অরবিট আছে, দেখে নাও ইলিপ্টিক্যাল অরবিট। প্রথমটার ক্ষেত্রে সূর্য মাঝে আছে, তারপরে কোনো একটা গ্রহ আছে, ধরুন এটা হচ্ছে প্ল্যানেট। অপশান বিটা কী বলছে দেখো না, অপশান বি হচ্ছে কি সূর্য একটু উপরের দিকে আছে, এই জায়গাটায় সূর্য আছে, একটা গ্রহ আছে। ওকে, অপশান বি এটা ধরলাম। অপশান সি কোনটা দেখে না কি বলেছে, এখানে গ্রহ আছে আর এখানে সূর্য আছে। ওকে, সূর্য আছে। নেক্সট থার্ড অপশান ডিটা কি বলছে দেখে নাও, ওকে এটা হচ্ছে অরবিট, এখানে হচ্ছে কি প্ল্যানেট আছে আর এখানটায় সূর্য আছে। ওকে, এটা সান, এটা সূর্য আছে দেখুন। তাহলে এইগুলো হচ্ছে সূর্য আর এইগুলো হচ্ছে গ্রহ। তাহলে কোনটা সঠিক হবে দেখো, তাহলে তোমাকে এটা কেপলারের ফার্স্ট ল যেটা সেটা করতে হবে। সেটা কেপলার বললেন কি যে প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তাকার কক্ষপথে
মানে প্রদক্ষিণ করে এবং সূর্য ওই উপবৃত্তাকার কক্ষপথের ফোকাসে অবস্থান করে। তাহলে ফোকাস বলতে কোনটা বোঝায়? একটা উপবৃত্তাকার কক্ষপথ আছে, এটা হচ্ছে ফোকাস বলতে। ওকে, এর সান এই জায়গায় থাকে, তাহলে এই দিকে বা আমরা এই দিকে এরকম বলতে পারি, এই জায়গায় হচ্ছে কি সান, সূর্য থাকবে। তাহলে আমরা যদি লাইন ড্র করি তাহলে এর মধ্যে কোনোটাই হবে না, দেখে নাও কোনোটাই হবে না, তাহলে এইটা হচ্ছে সঠিক, কারণ এখানটায় সূর্য আছে। তাহলে অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কি অপশান ডি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 3 কী বলছে দেখে নাও। কেপলার সেকেন্ড ল ইজ এ কনসিকুয়েন্স অফ অপশান এ, অর্থাৎ কেপলার্সের দ্বিতীয় সূত্রটি কোন সূত্রটি বা কোনটি মেনে চলে? অপশান এ দেখে নাও, কনজারভেশন অফ এনার্জি, শক্তি সংরক্ষণ সূত্র। অপশান বি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, রৈখিক ভরবেগ সূত্র সংরক্ষণ সূত্র। অপশান সি কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগ সংরক্ষণ সূত্র। অপশান ডি কনজারভেশন অফ মাস, ভর সংরক্ষণ সূত্র। তাহলে কোনটা সঠিক হবে দেখে নাও। যেহেতু এটা বৃত্তাকার বা এটা ঘুরছে, তাহলে এটা এক্ষেত্রে কী হবে, যে ভরবেগ সংরক্ষণ সূত্র হবে সেটা কিন্তু লিনিয়ার না, অ্যাঙ্গুলার হবে। তাহলে এটা অবশ্যই কি কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে অপশান সি 3 হচ্ছে কি অপশান সি কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। ওকে, কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। ওকে, এই সূত্রটা মেনে চললো। নেক্সট কোশ্চেন নাম্বার 4 কী বলছে দেখে নাও। ফিগার শোজ ইলিপ্টিক্যাল অরবিটস অফ এ প্ল্যানেট। একটা ছবি দিয়ে আছে, আমি ছবিটাকে আঁকছি তবে তোমরা বুঝতে পারবে। এখানে কিন্তু এই চ্যাপ্টারে অনেক ইন্টারেস্টিং কোশ্চেন আছে কিছু। এরপরে দেখুন এই কোশ্চেনগুলো একটু ইজি, এরপরে কোশ্চেনগুলো খুবই ইন্টারেস্টিং এবং কনসেপচুয়াল, সেই জন্য ভিডিও কোথাও স্কিপ করবে না, এটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কোশ্চেন নাম্বার 4, ওকে, একটা ছবি দেওয়া আছে। ওকে, এখানটায় সূর্য আছে, এখানটায় সূর্য আছে, তাহলে এখানে ক্ষেত্রফল দেওয়া আছে দেখো, এটা এরকমভাবে দেওয়া আছে। নেক্সট হচ্ছে কি এদিকে এটা দেওয়া আছে, এটা হচ্ছে সূর্য। এই দুটো ক্ষেত্রফল, এখানে কি এস সান এ বি, আর এখানে কি আছে কি সিডি। এবারে কোশ্চেনে দেখো, এটা হচ্ছে ছবি, কোশ্চেনে দেখো কি বলছে। ফিগার শোজ ইলিপ্টিক্যাল অরবিটস অফ এ প্ল্যানেট পি about the sun is the shaded area SCD is twice দেখো না, twice the shaded area SAB। তাহলে এখানে যে ক্ষেত্রফল আছে তার দ্বিগুণ ক্ষেত্রফল আছে এটা। তাহলে আমরা যদি এর ক্ষেত্রফল যদি বলি এ বা এস, আমি S1 বলে থাকি, এটাকে S1 যদি বলি, এই ক্ষেত্রফলটা যদি S2 বলি, তাহলে বলেছে কি S2 = 2S1, এর ক্ষেত্রফল দ্বিগুণ ক্ষেত্রফল হচ্ছে এইটা। ওকে, এটা যদি হয় if T1 is the time for the planet move from C to D, এক্ষেত্রে সময় হচ্ছে T1। ওকে, তারপর দেখে নাও if T1 is the time for C to D, T2 and T2 is the time to move from A to B, তাহলে A থেকে B তে টাইম হচ্ছে কি T2। ওকে, T2, তাহলে A to B, দেন তাহলে এর মধ্যে কোন সম্পর্কটা সঠিক হবে দেখুন। তাহলে অপশান এ কি বলছে দেখুন, অপশান হচ্ছে কি T1 = T2। কোশ্চেনটা আমি আরেকটু ব্যাখ্যা করে ভালো করে বলে দেবো তোমাদের। অপশান বি কি বলছে দেখুন, T1 = 2T2। অপশান সি কি বলছে দেখুন, T1 = 4T2। অপশান ডি T1 > T2। ওকে, কোশ্চেনটা ভালো করে বুঝে নাও। বলছে কি ছবি দেওয়া আছে, ওকে, সান দ্য শ্যাডেড এরিয়া SCD, যে শ্যাডেড এরিয়া এই ক্ষেত্রফলটা টুয়াইস দ্য শ্যাডেড এরিয়া অফ SAB, তাহলে এর দ্বিগুণ ক্ষেত্রফল হচ্ছে SCD, এর ক্ষেত্রফল দ্বিগুণ। ওকে,
তার মানে S2 ইকুয়াল টু, এটা যে S2 ধরি, S2 ইকুয়াল টু S1। তারপরে কী হয়ে যায়, ইফ T1 ইজ দ্য টাইম অফ দ্য প্ল্যানেট মুভ ফ্রম C to D, তাহলে এক্ষেত্রে সময় লাগে সি বিন্দু থেকে, একটি গ্রহকে সি বিন্দু থেকে ডি বিন্দুতে আসতে সময় লাগে T1, এবং এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে সময় লাগে T2। তাহলে এর মধ্যে কোন সম্পর্কটা সঠিক হবে দেখে নাও। তাহলে আমরা কীভাবে বুঝবো দেখে নাও। একটি গ্রহ, ভালো করে বুঝে নাও, একটি গ্রহ যখন খুব কাছাকাছি, দেখে নাও, যখন সূর্যের কাছে থাকে, ভালো করে মনে রাখবে, একটি গ্রহ যখন সূর্যের কাছে থাকে তখন তার বেগ বৃদ্ধি পায়, আর যখন গ্রহটি সূর্য থেকে দূরে থাকে তখন তার বেগ হ্রাস পায়। অর্থাৎ যদি ছবি আঁকি তাহলে সূর্য এই জায়গায় আছে, ওকে স্যার, তাহলে এই ডট ডট করে যে লাইনটা নিই, তাহলে এইটাকে বলা হয় পি বিন্দু আর এটাকে বলা হয় এ বিন্দু। তাহলে এই বিন্দু, তাহলে এটা VP বলা হয়, এটা VA বলা হয়। তাহলে VP গ্রেটার দ্যান VA, অর্থাৎ সূর্যের কাছে অবস্থিত কোনো বিন্দুর বেগটা বৃদ্ধি পাবে আর এখানে বেগটা হ্রাস পাবে। অর্থাৎ একটি উপবৃত্তাকার কক্ষপথের দূরতম বিন্দুর বেগ কাছেতম বিন্দুর বেগের থেকে কম হয়ে যাবে, তার এই বেগটা বৃদ্ধি পাবে, এই বেগটা হ্রাস পাবে। ওকে, সেই জন্য এখানে এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে। দেখুন, তাহলে স্পিড বেশি হলে বেশি ক্ষেত্রফল অতিক্রম করবে, স্পিড কম হলে কম ক্ষেত্রফল অতিক্রম করবে। তার ফলে এখানে যে টোটাল যে ক্ষেত্রফল হবে ইকুয়াল হয়ে, কারণ এখানে যে দীর্ঘ আছে সেই তুলনায় ক্ষেত্রফল দুটো ইকুয়াল হয়ে যাবে। তাহলে এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট থাকার জন্য এই জায়গার বেগটা বেশি হবে, এই জায়গার বেগটা কম হবে। এটা কিন্তু আমি থিওরিতে ডিটেলসে বলেছিলাম, কোথাকার বেগ বেশি হবে, কোথাকার বেগ কম হবে। তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো এই নিটের জন্য, এই ভিডিও ডিসকাশন পেয়ে যাবো সেটা, তাহলে খুব সহজে এই কনসেপ্টটা বুঝতে পারবেন। তাহলে এই বিন্দুর বেগ সর্বোচ্চ হবে আর এই বিন্দুর বেগ সর্বনিম্ন হবে। ওকে, তাহলে এখানে দেখে নাও, তাহলে যদি বেগ সর্বোচ্চ হয় তাহলে সময় কি হবে, কম লাগবে। ভালো করে বুঝে নাও, বেগ কোনো জায়গায় যদি বেগ বেশি থাকে, কেউ বেশি বেগে গেলে কী হবে, তাকে কম সময়ে অধিক দূরত্ব অতিক্রম করতে পারবে। আর বেগ কম থাকলে কী হবে, তাহলে বেশি সময় লাগবে দূরত্ব অতিক্রম করতে। তার মানে দেখে নাও, এখান থেকে এখানে আসতে সময়টা কম লাগবে, আর এখান থেকে এখানে আসতে সময়টা বেশি লাগবে। তার মানে এটাকে বলতে পারি, যেহেতু এর ক্ষেত্রে বলতে ভালো করে বুঝে নেয়, এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট হওয়ার জন্য এখানকার ক্ষেত্রফল, এখানকার ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল দ্বিগুণ, এটা যে দ্বিগুণ ক্ষেত্রফল, তাই না, S2 = 2S1, তাহলে অবশ্যই T1 = 2T2 হবে, T1 = 2T2 হবে। যদি এর ক্ষেত্রফল আর এর ক্ষেত্রফল যদি সমান হতো তাহলে সময় দুটো আমরা করতাম, কিন্তু দেখে নাও এর ক্ষেত্রফল, এখানে যে ক্ষেত্রফল হবে এর ক্ষেত্রফল দ্বিগুণ হচ্ছে এটা, তাহলে অবশ্যই T1টা এর দ্বিগুণ সময় লাগবে। তাহলে T1 = 2T2, তবেই এরিয়া দুটো সেম হবে, তবে দুটোকে ব্যালেন্স করবে। দেখে নাও, এরিয়াল ভেলোসিটি সেম হতে গেলে কী করতে হবে, দুটোকে ব্যালেন্স করতে হবে। আমি যেটা বলছিলাম, দেখে নাও, আমরা জানি কি এরিয়াল ভেলোসিটি ds/dt যদি বলি, এটাকে আমি নর্মাল লিখছি S/t, তাহলে S1/T1 = S2/T2। তাহলে এখানে বলেছে কি এটা 2 আছে। ওকে, তাহলে যদি দ্বিগুণ হতে হয় তাহলে আমার কী করতে হবে, ক্ষেত্রফল দুটো S1 = S2 যদি দুটো সেম হতে হয় তাহলে T1 = কী হতে হবে, T1 = 2T2, তাহলে 2 কাটবে, এটা S2 হয়ে যাবে। তার মানে যদি আমার ক্ষেত্রফল দুটোকে সেম করতে হয় তাহলে সময়টা কী হতে হবে, দ্বিগুণ হতে হবে, তাহলে অবশ্যই T1 = 2T2 হবে। যেহেতু এখানটায় হচ্ছে কি এর ক্ষেত্রফলটা এর ক্ষেত্রফল দ্বিগুণ আছে, তাহলে অবশ্যই এর সময়টা দ্বিগুণ লাগবে, তাহলে T1 = 2T2 হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখো, দ্য এরিয়াল ভেলোসিটি অ্যান্ড দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য প্ল্যানেট আর রিলেটেড বাই হুইচ অফ দ্য ফলোয়িং রিলেশন। খুবই সহজ দেখো, এরিয়াল ভেলোসিটি সম্পর্কটা কী ছিল, এটা আমি প্রমাণও করেছিলাম তোমাদের, একদম কেপলারের সূত্রটা প্রমাণ করেছিলাম, দ্বিতীয় সূত্র প্রমাণ করার সময় এটা আমি প্রমাণ করেছিলাম। অপশানগুলো কী আছে দেখে নাও, অপশানটা আছে কি ΔA/ΔT = L/ কি আছে 2mp। অপশান বি কী বলছে দেখে নাও, ΔA/ΔT = L/ কি আছে দেখে নাও mp, এগুলো ভেক্টর। ওকে, অপশান সি ΔA/ΔT = 2L/mp।
অপশান ডি। অপশান ডিটা কী বলছে দেখে নাও, ডেল্টা এ বাই ডেল্টা টি ইকুয়াল টু √2L বাই এমপি। ওকে, এটা দেওয়া আছে, এখানে √2টা নিচে দেওয়া আছে, এক্ষেত্রে √2টা নিচে দেওয়া আছে। তা সিম্পলভাবে মনে রাখবে এরিয়াল ভেলোসিটি হচ্ছে কি ডেল্টা এ বাই ডিডিটি অফ L/2m। ওকে, এটা হচ্ছে কি এরিয়াল ভেলোসিটি। এখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম যে কনস্ট্যান্ট আছে, কারণ বলছিলাম এক্ষেত্রে কেপলার সূত্রের ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন লটা খাটে, সেজন্য এলটা ধ্রুবক হবে, এমটা ভর ধ্রুবক, তার dA/dt ইকুয়াল টু L/2m। অর্থাৎ অপশান দেখে নাও, এর সঙ্গে যদি মিলে নাও, এর সঙ্গে হলে কী হবে, অপশান এ। অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। ওকে, তার মানে এইটা হবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 6 কী বলছে দেখুন, একটু আগে অবশ্য ডিসকাস আমি করেছিলাম। এ প্ল্যানেট রিভলভস অ্যারাউন্ড দ্য সান ইন অ্যান ইলেকট্রিক্যাল অরবিট। একটি গ্রহ সূর্যকে উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে। ওকে, ইন এ ইলেকট্রিক্যাল অরবিট দ্য লিনিয়ার স্পিড অফ দ্য প্ল্যানেট উইল বি ম্যাক্সিমাম অ্যাট। তাহলে রৈখিক বেগ বা রৈখিক দ্রুতি কোন বিন্দুতে ম্যাক্সিমাম বা সর্বোচ্চ হবে? দেখেন খুবই সহজ, ছবিটা আঁকলেই তোমরা বুঝতে পেরে যাবে, ছবিটা আঁকলেই একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখে নাও কোশ্চেন নাম্বার 6, ছবিটা প্রথম আঁকছি। ওকে, এটা হচ্ছে একটা লাইন টানলাম, এইখানটা আমার সূর্য আছে। পয়েন্টগুলো কি আছে দেখে নাও, A, B, C, D। এই বিন্দুটা হচ্ছে A, এই বিন্দুটা হচ্ছে B, এই বিন্দুটা হচ্ছে C, এই বিন্দুটা হচ্ছে D। ওকে, বলেছে কি দেখে নাও, দ্য লিনিয়ার স্পিড অফ প্ল্যানেট উইল বি ম্যাক্সিমাম অ্যাট। তাহলে কোন বিন্দুতে বেগটা সর্বোচ্চ হবে? ভিম্যাক্স কোন বিন্দুতে হবে? অপশান এ, B, C, D আছে। ওকে, এ, অপশান বি, অপশান সি, অপশান ডি। তাহলে আমি একটু আগেই বললাম কি, সূর্যর নিকটতম বিন্দু সর্বোচ্চ বেগ হবে আর দূরতম বিন্দু সর্বনিম্ন হবে। অর্থাৎ এই বিন্দুটায় বেগ সর্বোচ্চ হবে আর এই বিন্দুটার বেগটা সর্বনিম্ন হবে। ওকে, আর এই দুটো বিন্দুতে বেগ সেম হবে, কারণ ডিস্টেন্স সেম আছে। তাহলে ভালো করে বুঝে নাও, সূর্যের নিকটতম বিন্দুতে বেগ সর্বোচ্চ হবে, ম্যাক্সিমাম হবে, আর এখানে সর্বনিম্ন হবে, আর এই দুটো সেম হবে। তাহলে এখানে অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো তোমরা এটা। সূর্য থেকে দূরত্ব যত বাড়বে বেগ তত কমবে, সূর্য থেকে দূরত্ব যত কমবে বেগ তত বাড়বে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 7 কী বলছে দেখে নাও, এটা কোশ্চেন নাম্বার 6 ছিল। 7 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং কেপলারস ল ইজ অলসো নোন অ্যাজ এ হারমোনিক্স ল। অর্থাৎ এর মধ্যে কেপলারের এই যা সূত্রগুলো আছে এর মধ্যে কোন সূত্রটি হারমোনিক সূত্রকে রিপ্রেজেন্ট করবে দেখে নাও। খুবই সহজে আমরা এটা বের করতে পারবো। কীভাবে? অপশানগুলো কী আছে আমরা লিখে নিই এখানটায়। দেখে নাও কোশ্চেন নাম্বার কী আছে, এটা কোশ্চেন নাম্বার 7। অপশান এ কী বলছে দেখে নাও, ফার্স্ট ল, অপশান বি সেকেন্ড ল, অপশান সি থার্ড ল, অপশান সি থার্ড ল, অপশান ডি নান অফ দিস। ওকে, তাহলে কোনটা সঠিক হবে দেখে নাও, অপশান সি ইজ এ রাইট অ্যান্সার, থার্ড ল। ওকে, থার্ড ল হচ্ছে এটা কি হারমোনিক মোশন। ওকে, তাহলে কেপলারস থার্ড ল হচ্ছে কি হারমোনিক ল, এটাকে বলা হারমোনিক, যেমন কি T² = R³, তাই না? তাহলে এটা হচ্ছে হারমোনিক ল। নেক্সট কোশ্চেন নাম্বার 8 কী বলছে দেখে নাও, ইফ এ গ্রাফ ইজ প্লটেড বিটুইন T² and R³ ফর এ প্ল্যানেট দেন ইটস স্লোপ উইল বি। তাহলে এর স্লোপ বা নতি কোনটা হবে দেখে নাও, T² এবং R³ T² পর্যায়কে আমরা টাইম পিরিয়ড, আর R³ হচ্ছে আরটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন সান অ্যান্ড প্ল্যানেট। তাহলে এদের মধ্যে যদি আমি গ্রাফ প্লট করি তার স্লোপ বা নতি কী হবে দেখে নাও। খুবই সহজ, তোমরা যদি আমার ভিডিওগুলো দেখে থাকো এইগুলো একদম সহজ, পাতি লাগবে এই কোশ্চেনগুলো, একদম পাতি কোশ্চেন নাম্বার 8। তাহলে দেখে নাও অপশান এ কী বলছে, আমি পুরো দেখিয়ে দেবো তোমাকে। 4π² এমএস আছে মাস অফ সান, সূর্যের মাস। অপশান বি, ওকে, অপশান বি কী বলছে দেখো, জিএমএস 4π। অপশান সিটা কী বলছে দেখো,
4πGMS অপশান ডি। অপশান ডি কী বলছে দেখে নাও, জিএমএস। ওকে, কোনটা সঠিক হবে দেখে নাও। বলছে কি, যদি একটা গ্রাফ প্লট করা যায় টি স্কোয়ার সঙ্গে আর কিউ, এটা ধরলাম টি স্কোয়ার, এটা হচ্ছে আর কিউ, তাহলে কোনটা হবে? আমরা ফর্মুলা তাহলে কী জানি? ফর্মুলাকে জানতে হবে। ফর্মুলা হচ্ছে কি, টি স্কোয়ার ইকুয়াল টু 4π² আর কিউ বাই জিএমএস, এইটা। তাহলে দেখে নাও, টি স্কোয়ার ইকুয়াল টু 4π² জিএমএস ইন্টু আর কিউ। তাহলে আমরা বলতে পারি কি, আমরা ফর্মুলা কি আমরা জানি কি, ওয়াই ইকুয়াল টু এম এক্স। তাহলে এর দুটোর সঙ্গে যদি কম্পেয়ার করি, ওয়াই ইকুয়াল টি স্কোয়ার, এক্স ইকুয়াল টু আর কিউ যদি হয়, তাহলে এম ইকুয়াল টু কি 4π² বাই জি এম এস। তাহলে সঠিক উত্তর কোনটা আছে দেখে নাও, সঠিক উত্তর অপশান এ। অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9 কি বলছে দেখুন, এ জিও স্টেশনারি স্যাটেলাইট ভূসমলয় উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ, ভূসমলয় উপগ্রহ। তাহলে এই জিও স্টেশনারি স্যাটেলাইট ইজ অরবিটিং দ্য আর্থ অ্যাট এ হাইট 6r অ্যাবভ দ্য সারফেস অফ আর্থ। অর্থাৎ একটি জিও স্টেশনারি স্যাটেলাইট বা ভূসমলয় উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ থেকে 6r দূরত্বে পৃথিবীকে আবর্তন করছে। আর হচ্ছে কি, ক্যাপিটাল হচ্ছে পৃথিবী ব্যাসার্ধ। কি বলতে কেন, হোয়ার আর ইজ দ্য রেডিয়াস অফ দ্য আর্থ, দ্য টাইম পিরিয়ড অফ অ্যানাদার স্যাটেলাইট অ্যাট এ হাইট অফ 2.5r ফ্রম দ্য সারফেস অফ আর্থ ইন আওয়ার ইজ। তাহলে অন্য একটি কৃত্রিম উপগ্রহকে যদি পৃথিবী পৃষ্ঠ থেকে 2.5r দূরত্বে স্থাপন করা হয়, তাহলে তার পর্যায়কাল কত হবে, তার একবার পৃথিবীকে প্রদক্ষিণ করতে কত ঘন্টা সময় লাগবে সেটা বের করতে বলেছে। খুবই সহজ, দেখে নাও, এটা খুবই সহজভাবে সমাধান করা যাবে। কীভাবে দেখো, আমি ছবি আঁকছি এখানে, ছবি এঁকে তোমাদের ডিটেলসে বোঝাবো। কোশ্চেন নাম্বার 8 ধরলাম, এটা হচ্ছে পৃথিবী। ওকে, পৃথিবী পৃষ্ঠ থেকে 6r দূরত্বে, আমি ধরলাম জাস্ট এটা দেখলাম, এখান থেকে ডিস্টেন্সটা কত হচ্ছে, ভূপৃষ্ঠ থেকে 6r, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে r, একটা কৃত্রিম উপগ্রহ। ওকে, আচ্ছা, পৃথিবীকে আবর্তন করছে। তাহলে এটা কি জিও স্টেশনারি স্যাটেলাইট। ওকে, এটা জিও। আর একটা কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে 2.5r দেখেন, 2.5r ডিস্টেন্সে পৃথিবীকে আবর্তন করছে। তাহলে এর পর্যায়কাল আমি টিরিয়াস হলাম, সেটা কত বের করতে হবে। আচ্ছা, জিও স্টেশনারি স্যাটেলাইট বা ভূসমলয় উপগ্রহের পর্যায়কাল কত, অর্থাৎ পৃথিবীকে আবর্তন করতে কত সময় লাগে, সেটা হচ্ছে কি টি ইকুয়াল টু 24 আওয়ার, 24 ঘন্টা সময় লাগে। পৃথিবীর আহ্নিক গতি আর ভূসমলয় উপগ্রহের বার্ষিক গতি, অর্থাৎ দুটো সেম হবে। তাহলে এটা হচ্ছে 24। তাহলে আমরা জানি কি ডিস্টেন্সটাকে, আমি এর ক্ষেত্রে ধরলাম এটাকে r1, এটাকে r2 ধরলাম। তাহলে অতএব অপশানগুলো আগে দেখে নিই কী কী আছে। অপশান এ কী বলছে দেখে নাও, এটা কোশ্চেন নাম্বার 9। ওকে, কোশ্চেন নাম্বার 9 এটা। কোশ্চেন নাম্বার 9 অপশান এ 3√2 আওয়ার। অপশান বিটা কি দেখে নাও 1.5√2 আওয়ার। অপশান সিটা কী বলছে দেখে নাও 6√2 আওয়ার। অপশান ডিটা দেখে নাও 12√2 আওয়ার। ওকে, এটা তাহলে আমরা এটা কীভাবে সমাধান করতে, r1 ইকুয়াল টু ধরলাম, r1 ইকুয়াল টু 6r প্লাস r ইকুয়াল টু 7r, আর r2 ইকুয়াল টু 2.5r প্লাস r। কারণ টোটাল পৃথিবীর কেন্দ্র থেকে টোটাল ডিস্টেন্সটা বের করবো, এখানে পৃথিবীর কেন্দ্রের টোটাল ডিস্টেন্স, এটা 6r, এটা r, তাহলে 7r হলো, r2 ইকুয়াল টু 3.5r। ওকে, এটা হচ্ছে r2। এবার আমরা কি জানি দেখে নাও, আর t ইকুয়াল 24 বলেছি, তাহলে অতএব আমরা জানি কি টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউ। তার টি স্কোয়ার আর টি ড্যাশ স্কোয়ার প্রপোর্শনাল টু, এটা টি ড্যাশ না করে t1 বলে দিই, তাহলে সুবিধা হবে। t1 স্কোয়ার ইকুয়াল টু টি স্কোয়ার ইকুয়াল টু r1 কিউব, t1 স্কোয়ার ইকুয়াল টু এটাকে r, এটা কাজ করছি, এটাকে r1 r2, এটাকে t1, এটাকে t2 ধরে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। r2 কি, তার দুটোকে 1 2, তাহলে 1 ডিভাইডেড বাই 2 করলে কী হবে দেখলাম t1 স্কোয়ার বাই
T2 স্কোয়ার ইকুয়াল টু R1 কিউব বাই R2 কিউব। আমার কী বের করতে হবে? R2টা বের করতে হবে, T2টা বের করতে হবে। তাহলে বা এটা হচ্ছে T2 ইকুয়াল টু T2 স্কোয়ার ইকুয়াল টু কী হবে দেখো, R2 বাই R1 তার হোল কিউব ইন্টু T1 স্কোয়ার। দেখো T1 স্কোয়ার R2 T2 স্কোয়ার যদি বের করি, T2 স্কোয়ার R2 বাই R1 ইন্টু T1, R2 বাই R1 ইন্টু T1 স্কোয়ার। তাহলে R2 কত আছে দেখো, R2টা বেরিয়েছে এখানে 3.5 আর 3.5 আর ডিভাইড বাই 7R তার হোল কিউব, এটা কিউব হবে, ইন্টু T1 হচ্ছে কি 24 হোল স্কোয়ার। তাহলে দেখে নাও দশমিক দিয়ে তুলে দিই, এখানে একটা 10 চলে আসবে, 5 7কে 35, 5 দুগুণে 10, 5 দুগুণে 10। ওকে, তাহলে 1 এর 2, 2 এর কিউব করলে 8, তাহলে 1/8 ইন্টু 24 ইন্টু 24 আসছে 4 8 32। ওকে, 4 এটা 24, 8 দুগুণ 3 8 24, 3 8 24, তাহলে এটা কি 3 8 24। ওকে, এটা হচ্ছে দেখে নাও 3 8 24 হয়ে গেল। 30 স্কোয়ার ইকুয়াল টু T2 স্কোয়ার ইকুয়াল টু 3 ইন্টু বা 3 বারম দেখেন 3 8 24, আর আমরা বলতে পারি কি 3 ইন্টু 4 ইন্টু 2, ভেঙে দিলাম 24কে, 3 4 12, 12 দুগুণ 24। ওকে, এটা ভেঙে দিলাম। তাহলে টি করলে দেখেন T2 করলে 3, দুটো 3-এর জন্য 3 আসবে একটা, আর 4-এর জন্য 2 ইন্টু √2। তাহলে এখানে আমরা কী পাচ্ছি? T2 ইকুয়াল টু 6√2 আওয়ার। T2 ইকুয়াল 6√2 আওয়ার, অর্থাৎ অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। দেখে নাও কী করলাম, বেশি ক্যালকুলেশন দরকার নেই, শুধু কাটাকুটি করে এটা গুণ করবে না, স্কোয়ার বের করবে না, দুটো গুণাকার রাখবে, 1/8 হবে, কাটাকুটি করবে, দেখবে 6√2 আওয়ার আসবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 10 কী বলছে দেখে নাও, একই কনসেপ্টের উপরে দেখে নাও। অ্যাজুমিং দ্যাট আর্থ অ্যান্ড মার্স মুভ ইন সার্কুলার অরবিটস অ্যারাউন্ড দ্য সান with the Martian orbit being 1.5 times the orbit or 1/5 times the orbital radius of the earth, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধের, সূর্য থেকে পৃথিবীর যে ব্যাসার্ধ বৃত্তাকার ব্যাসার্ধে ঘুরছে, সেই বৃত্তাকার ব্যাসার্ধের 1.52 গুণ হচ্ছে মানে মঙ্গল গ্রহের ব্যাসার্ধ, মার্সের ব্যাসার্ধ। ওকে, দ্য লেন্থ অফ দ্য মার্সিয়ান ইয়ার ইন দিস ইজ, তাহলে মঙ্গল গ্রহের বা মার্সের বছর কত হবে, কত দিনের বছর হবে দেখেন, খুবই সহজ দেখেন, আমরা একই ফর্মুলা ব্যবহার করব। তাহলে অপশানগুলো দেখে নাও কী আছে, কোশ্চেন নাম্বার 10 অপশানগুলো কী বলেছে এখানটা অপশানগুলো বলে দিয়েছে কি 1.52, অপশান এ 1.52, তারপরে কী আছে 2/3 ইন্টু 365, তারপরে অপশান বি কী বলছে দেখো 1.52 3/2 ইন্টু 365, অপশান সি 1.52 স্কোয়ার, এখানে সবই 365 আছে। ওকে, 1.52 তার স্কোয়ার ইন্টু 365, অপশান ডি 1.52 তার কিউব ইন্টু 365। ওকে, এত দিন হবে, ওকে এত ডেজ, এই ডেজে বের করতে হবে। তাহলে কীভাবে বের করতে গেলে খুবই সহজ এটা সমাধান হবে। তাহলে কী ধরলাম, এখানে কোশ্চেনে বলেছে কি, যার এখানে দেখেন রেডিয়াসটা দেখে নাও, মার্সের রেডিয়াস না RM ইকুয়াল টু 1.52 টাইমস অফ RE, পৃথিবীর ব্যাসার্ধের 1.5 গুণ আছে, 1.552 গুণ আছে কি মঙ্গল গ্রহের ব্যাসার্ধ। ওকে, তাহলে বলতে হবে কি অতএব TM স্কোয়ার প্রপোর্শনাল টু RM কিউব এবং TE স্কোয়ার প্রপোর্শনাল টু RE কিউব, E ফর আর্থ আর M ফর মার্স। তাহলে দুটোকে আমরা আগের মতনই ভাগ করে দেবো। তাহলে ভাগ করলে কী হবে দেখুন, এটা তাহলে আমরা কী পাবো এখানটা দেখে নাও। তাহলে অতএব TM স্কোয়ার বাই
টি স্কোয়ার ইকুয়াল টু আর এম বাই আর ই তার হোল, তাই না? কিউবে আছে এটা, তাহলে মানটা বসানো যায় না। আর এমটা কত হচ্ছে 1.52 আর ই বাই আর ই, ওকে, এটা তার কিউব। তাহলে আর ই কাটবে, এখানে দেখো T1 বাই T2 টি এম বাই টি ই তার স্কোয়ার। তাহলে আমি এদিক দিয়ে স্কোয়ারটা তুলে দিই, তাহলে কি হবে দেখো, স্কোয়ারটা তুললে তাহলে বা টি এম বাই টি ই ইকুয়াল টু 1.52, কারণ এটা কেটে গেছে 3/2, ওকে 3/2, তাহলে বা টি এম ইকুয়াল টু 1.52 3/2 ইন্টু টিই। এবার পৃথিবীর পর্যায়কাল বা পৃথিবীর বছর কত দিন হয়? 365 দিনে, তাহলে বসিয়ে দেবো। তাহলে 1.52 3/2 ইন্টু 365 এত ডেজ, ওকে। তাহলে অপশানটা দেখবেন কোনটা সঠিক হবে, অপশান বি। অপশান বি ইজ এ রাইট অ্যান্সার, ওকে। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11 কি বলছে দেখো, এ সার্টেন ইয়ার ইজ 29.5 টাইমস দ্য আর্থ ইয়ার, how far is the Saturn from the sun if the earth is 1.5 into 10⁸ কিলোমিটার away from the sun? খুবই সহজ দেখেন, অর্থাৎ এর আগেটার মতনই, এর আগে যেভাবে সমাধান করে সেইভাবে দেখেন কীভাবে সমাধান হবে দেখেন। খুবই সুন্দর কোশ্চেন আছে দেখেন, অপশানগুলো আমি লিখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 11 অপশান এ কী বলছে দেখেন, 1.4 ইন্টু 10⁶ কিলোমিটার, ওকে 1.4 10⁶ কিলোমিটার। অপশান বি, অপশান বিটা কী আছে দেখেন, 1.4 10⁷ কিলোমিটার। অপশান সি 8 আর 9, 1.4 ইন্টু 10⁸ কিলোমিটার। অপশান ডি 1.4 ইন্টু 10⁹ কিলোমিটার, ওকে। এটা এখানে প্রথমে বলেছি কি আর ই আর পৃথিবীর ব্যাসার্ধ কথা বলেছে দেখেন, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 1.5 ইন্টু 10⁸ কিলোমিটার, ওকে। এটা পৃথিবীর ক্ষেত্রে। তাহলে বলতে পারি কি, অতএব আমরা একই ফর্মুলা লাগাবো, টি স্যাটার্নের ক্ষেত্রে টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর এস কিউব আর টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর ই কিউব। তাই টি এস এখানে কী বের করতে বলে দেখে নাও, দ্য স্যাটার্ন ইয়ার ইজ 29.5 টাইমস দ্য আর্থ ইয়ার, অর্থাৎ এখানটা আর একটা কন্ডিশন বলে দিই দেখে নাও, সেটা কি টি এস ইকুয়াল টু 29.5 টিই, 29.5 টাইমস দ্য আর্থ ইয়ার, পৃথিবীর বছরের এত গুণ। তাহলে বলতে পারি কি টি এস স্কোয়ার বাই টি স্কোয়ার ইকুয়াল টু আর এস কিউব, এখানে আর এসটা বের করতে, তাই না, আর এস কিউব বাই আর ই কিউব। তাহলে বা আর এস কিউব ইকুয়াল টু টি এস এর মান কত দেখুন 29.5 টিই বা এখানে ডাইরেক্ট বলতে টি এস বাই টিই ইকুয়াল 29.5, ওকে। তাহলে বলতে পারি টি এস বাই টি এ, তাহলে কী হবে 29.5 এর হোল স্কোয়ার ইন্টু আর ই কিউব। তাহলে এখানে বলতে পারি কি, তাহলে বা আর এস ইকুয়াল টু আর ই 29.5 পাওয়ার 2/3 ইন্টু আর ই, 2/3 ইন্টু আর ই, ওকে। এখান থেকে না, তাহলে এটা কত হচ্ছে 29.5, তাহলে বা আর এস ইকুয়াল টু দেখুন 29.5 2/3 মান কত দেখুন, এর মান কত হবে, আমি এখানে বসে দিচ্ছি 29.5 পাওয়ার 2/3, তাহলে 9.54 বা 55 9.55, ওকে। এটা আসছে কি দেখুন, আমি তবু এখানে বসে দিচ্ছি একবার 29.5 এর পাওয়ার হচ্ছে 2/3 ইন্টু এখানে আর এর মানটা কত দেখুন 1.5 ইন্টু 10⁸, তাহলে টোটাল ক্যালকুলেট করতে হবে দেখুন। তাহলে এইটা যদি গুণ করা যায়, এটা যদি পাওয়ার পাওয়া যায় 29.5 পাওয়ার 2/3 9.55, ওকে।
অ্যান্সার ইন্টু আছে কত দেখো 1.5 ইন্টু 10⁻⁴ কত আছে 8। ব্যাস, তার মানে এটা যদি আমরা অ্যান্সার নিয়ে আসি দেখে নাও কত আসবে। এটা আছে 1.4 ইন্টু 10⁹ আছে কি অপশানে 1.4 10⁹ অবশ্যই অপশান ডি 1.4 ইন্টু 10⁹ কিলোমিটার। তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর, অপশান ডি ইজ রাইট অ্যান্সার। ওকে, অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে কি 12 নম্বর কোশ্চেনটা কী বলতে গেল, দ্য পিরিয়ড অফ মুনস রোটেশন অ্যারাউন্ড দ্য আর্থ ইজ নিয়ারলি 29 days, অর্থাৎ চাঁদের পর্যায়কাল পৃথিবীর চারপাশে একটা চক্কর করতে পারে একটি আবর্তনে চাঁদের সময় লাগে 29 দিন। ওকে, 29 দিনের কাছাকাছি। ইফ মুনস মাস ওয়ার টু-ফোল্ড ইটস প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ চাঁদের ভর যদি দ্বিগুণ করা হয়, আগে যা ভর ছিল তার তুলনায় যদি ভরটা দ্বিগুণ হয়ে যায়, তারপরে দেখে নাও অ্যান্ড অল দ্য আদার থিংস রিমেন আনচেঞ্জ, এবং অন্যান্য ব্যাসার্ধ এর অন্যান্য বা দূরত্ব যদি অপরিবর্তিত থাকে, সেম থাকে, মানে সবই ঠিকঠাক আছে, শুধু ভরটা দ্বিগুণ করে দেওয়া হয়েছে আগে, অর্থাৎ আগে যা ভর ছিল সেই ভরেতে 29 দিনেতে চাঁদ পৃথিবীকে একটা আবর্তন বা একটা চক্কর লাগাতে পারতো। এবার যদি সব ঠিকঠাক থাকে শুধু ভরটাকে দ্বিগুণ করা হয়, তাহলে কী বলছে দেখেন, দ্য পিরিয়ড অফ মুনস রোটেশন উড বি নিয়ারলি, তাহলে চাঁদের পর্যায়কালটা কি হবে। ওকে, অপশানগুলো দেখানো কী বলছে, কোশ্চেন নাম্বার 12 অপশান বলছে 20, অপশান এ 29√2 days। ওকে, 29√2 days। অপশান বি কী বলছে দেখে নাও 29/√2 days। অপশান সিটা কী বলছে দেখে নাও 29 × 2 days। অপশান ডিটা কী বলছে দেখেন 29 days। এবার দেখে নাও, আমরা এর আগে 2-3টে যে অঙ্ক করলাম পর্যায়কালের সঙ্গে আর দূরত্বে যে দেখলাম, পর্যায়কালটা কার উপর নির্ভর করে, টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব। তাহলে পর্যায়কাল বা যে বছর লাগে সেটা কার উপর ডিপেন্ড করবে, ডিস্টেন্স দূরত্বের সঙ্গে, অর্থাৎ পৃথিবী থেকে চাঁদের দূরত্ব পরিবর্তন হলে পর্যায়কালেরও পরিবর্তন হবে। দূরত্ব যত বাড়বে পর্যায়কালটা তত বাড়বে, দূরত্ব কমলে পর্যায়কালও কমবে। কিন্তু এখানে বলছে কি সব কিছু অপরিবর্তিত আছে, শুধু ভরের পরিবর্তন হয়েছে। তাহলে ভরের পরিবর্তন হলে কখনো পর্যায়কালের বা আবর্তনের পরিবর্তন হয় না, কারণ এই পর্যায়কাল বস্তুর বা কোনো গ্রহ বা উপগ্রহের ভরের উপর নির্ভরশীল নয়। ওকে, তাহলে এখানে কী হবে, ডি, অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার, আনচেঞ্জ বা অপরিবর্তিত থাকবে। পর্যায়কাল আগে 29 দিন থাকলে এখনও 29 দিন থাকবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হচ্ছে 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনটা কী বলতে কেন, অ্যাভারেজ ডিস্টেন্স অফ দ্য আর্থ ফ্রম দ্য সান ইজ L1, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে কি L1 বলে দিচ্ছে। ইফ 1 year অফ দ্য আর্থ ইজ ডি, ক্যাপিটাল টি, একটা বছর পৃথিবীর সময় লাগে কি ক্যাপিটাল টি ডেজ। 1 year অফ আনাদার প্ল্যানেট হুজ অ্যাভারেজ ডিস্টেন্স ইজ L2 ফ্রম দ্য সান উইল বি, কত হবে দেখেন, খুবই সহজ, এর আগের মতনই খুব ইজি আছে। এখানে প্রত্যেকটা কোশ্চেন খুব সহজ আছে, দেখে নাও। কোশ্চেন নাম্বার 13, অপশানগুলো লিখে নিই আগে। অপশান এ কী বলছে দেখে নাও, ডি L2/L1 তার 3/2। অপশান বি 1/2, 3/2 না, এটা 1/2 আছে, 1/2। তারপর দেখে নাও 3/2 আছে, তারপর একটা ডি L2/L1 3/2। অপশান সি সেটা হচ্ছে কি ডি L2/L1 2/3। অপশান সি ডি L2/L1। ওকে, ডি L2/L1 খুবই সহজ ফর্মুলা দেখানো। ডি ডেজ লাগে, আমি অন্য গ্রহের ক্ষেত্রে D1 দিলাম, তার ডি স্কোয়ার প্রপোর্শনাল টু L1 কিউব, আর D1 স্কোয়ার প্রপোর্শনাল টু L2 কিউব। তাহলে আমাকে D1টা বের করতে হবে, D1 স্কোয়ার বাই D2 স্কোয়ার ইকুয়াল টু L2 কিউব বাই L1 কিউব। তাহলে D1 ইকুয়াল টু L2/L1 তার 3/2 ইন্টু ডি। তাহলে অপশানটা দেখে নাও,
অপশান বি, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এগুলো মুখে মুখ হয়ে যাবে, দেখি হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 40 কী বলছে দেখে নাও। A planet revolves around the sun in an elliptical orbit of eccentricity e. তাহলে এখানে একটা বলছে কি একটি গ্রহ সূর্যকে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে, আর তার উৎকেন্দ্রতা হচ্ছে কি ই, স্মল ই। ইফ ক্যাপিটাল টি ইজ দ্য টাইম পিরিয়ড অফ দ্য প্ল্যানেট, ক্যাপিটাল টি যদি পর্যায়কাল হয় তাহলে দেন দ্য টাইম স্পেন্ড বাই দ্য প্ল্যানেট বিটুইন দ্য এন্ডস অফ দ্য মাইনর অ্যাক্সিস অ্যান্ড মেজর অ্যাক্সিস ক্লোজ টু দ্য সান ইজ। তাহলে সেখানে কী বলছে কি দ্য প্ল্যানেট বিটুইন দ্য টাইম স্পেন্ড বিটুইন দ্য প্ল্যানেট। ওকে, তাহলে কত সময় লাগবে দেখুন, আমি এটা ভালো করে কোশ্চেনটা বুঝিয়ে দিচ্ছি দেখুন, চিন্তার কোনো বিষয় নেই, কোশ্চেনটা আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি দেখুন। তুললাম কোশ্চেন নাম্বার এটা 14 আছে, এটা হচ্ছে একটা উপবৃত্তাকার কক্ষপথ। ওকে, তাহলে এটা আছে, তাহলে এখানটায় সূর্য আছে, আমার সূর্যটা এখানে আছে। তাহলে বলছে কি এটা হচ্ছে মেজর অ্যাক্সিস আর এটা হচ্ছে মাইনর অ্যাক্সিস। এখানে বলছে কি একটি গ্রহ সেমি মেজর অ্যাক্সিস আর সেমি মাইনর অ্যাক্সিসকে ক্রস করেছে এখানটায় এইভাবে। তাহলে এই যে এরিয়া উৎপন্ন হচ্ছে, তাহলে এই এরিয়া এখান থেকে আমি ধরলাম এ বি, তাহলে এ থেকে বি যেতে কত সময় লেগেছে অর্থাৎ টি এ বি সেটা বের করতে হবে। কোশ্চেনে এটাই বলেছে। কী বলেছে দেখে নাও, এটা সূর্য একটি প্ল্যানেট পি ধরলাম, একটি প্ল্যানেট এখান থেকে এখানে আসতে কত সময় লেগেছে সেই সময়টা বের করতে হবে। অপশানগুলো দেখে নাও, অপশানগুলো দেওয়া আছে। অপশান এ কি টি পাই 2 ই হচ্ছে কি উৎকেন্দ্রতা। অপশান বি কী বলছে দেখো টি 2e বাই পাই -1। ওকে, এটা অপশান সি এটা কী বলছে দেখো নাও টিই বাই 2 পাই, অপশান ডিটা কী বলছে দেখো নাও টি 1/4 মাইনাস ই বাই 2 পাই। ওকে, তাহলে এখানটায় আমরা টি এ বিটা কীভাবে করবো দেখো নাও। তাহলে এটা হচ্ছে টোটাল হচ্ছে কি, এটা হচ্ছে সেমি মাইনর অ্যাক্সিস, এর দূরত্ব হচ্ছে বি, আর এখানে সেমি মেজর অ্যাক্সিসের দূরত্ব হচ্ছে কি এখান থেকে এখানে হচ্ছে কি এ। তাহলে এখান থেকে এটা যদি ও বিন্দু বলি, এখান থেকে এ দূরত্ব হচ্ছে কি ই এ। ভালো করে বুঝে নাও, এটা উপবৃত্তাকার চ্যাপ্টার তোমরা যে ক্লাস 11-এ পড়ে থাকো ম্যাথামেটিক্স, তাহলে খুব সহজে বুঝতে পারবে। সেমি মেজর অ্যাক্সিস সেমি মাইনর অ্যাক্সিস, তাহলে এখান থেকে এই উপবৃত্তাকার কক্ষপথের উৎকেন্দ্রতা যদি ই হয়ে থাকে তাহলে এখান থেকে এস ও এর দূরত্ব হচ্ছে ই হবে, আর ও বি হচ্ছে বি। ওকে, এটা এর দূরত্ব হবে। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেছি। আমি বের করবো কি এখান থেকে এখানে যেতে কত সময় লাগে, সময়টা কী হবে দেখে নাও। তাহলে অতএব টি এ বি ইকুয়াল টু হচ্ছে কি এরিয়া বলতে পারে কি এ বি এস এর ক্ষেত্রফল ডিভাইডেড বাই উপবৃত্তটার ক্ষেত্রফল, উপবৃত্তের ক্ষেত্রফল ইন্টু পর্যায়কাল এইটাই হচ্ছে সময় বের করে দেবে। তাহলে আমরা কি এইটুকু ক্ষেত্রফল ডিভাইডেড বাই মানে টোটাল উপবৃত্তের ক্ষেত্রফল সাপেক্ষে কতটা ক্ষেত্রফল গেছে, তাহলে টোটাল উপবৃত্তের ক্ষেত্রফল সাপেক্ষে কতটা ক্ষেত্রফল গেছে সেটা। ওকে, তাহলে ইন্টু পর্যায়কাল, টোটাল পর্যায়কালকে এইভাবে আমরা ভাঙবো। ওকে, তাহলে দেখে নাও এইটার ক্ষেত্রফল কত হবে দেখুন, এইটার ক্ষেত্রফল, তাহলে এইটার ক্ষেত্রফল হবে, আমরা এটা এখানে কীভাবে বের করে দেখে নাও, খুবই সহজে বের করতে হবে। টোটাল দেখে নাও, টোটাল উপবৃত্তের ক্ষেত্রফল ভালো করে দেখে নাও, টোটাল উপবৃত্তাকার ক্ষেত্রফল এখানে দেখেন এইটা হচ্ছে কি টোটাল উপবৃত্তের ক্ষেত্রফল 1/4, 1/4 অংশ। তাই না, এইটুকু দেখে নাও, আমি শুধু এইটুকু পোর্শনটা দেখাচ্ছি, এইটুকু পোর্শনটা দেখে নাও।
এটা হচ্ছে কি টোটাল উভয়তের ক্ষেত্রফল 1/4 তাহলে আমি এখানটা বলতে পারি তাহলে ইকুয়াল টু 1/4 উপবৃত্তের ক্ষেত্রফল দেখে নাও, উপবৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই এ বি। ওকে, এ যদি মেজর অ্যাক্সিস, বি যদি মাইনর অ্যাক্সিস হয় তাহলে উপবৃত্তের একটা ক্ষেত্রফল হচ্ছে পাই এ বি। তাহলে 1/4 পাই এ বি। তাহলে আমি এই টোটাল এই অর্ধেকটা এই 4/1 ক্ষেত্রফল বের করো মাইনাস এই টোটাল থেকে এই ত্রিভুজটার ক্ষেত্রফল মাইনাস করবো। দেখুন এখানে যে ত্রিভুজ আছে ক্ষেত্রফল হচ্ছে কি এই ত্রিভুজটার ক্ষেত্রফল, দেখুন এটা হচ্ছে ই এ। ওকে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে কি বা বলতে কি ত্রিভুজ এসওবি এর ক্ষেত্রফল ডিভাইডেড বাই পাই এ বি ইন্টু ক্যাপিটাল টি। ভালো করে বুঝে নাও, এটা একটু কনসেপচুয়াল আছে কিন্তু ভালো করে বুঝে নাও, কঠিন নয়, কোশ্চেনটা কঠিন নয় কিন্তু কনসেপচুয়াল আছে, ভালো করে তোমার বুঝতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু বুঝতে হবে। আমি একটা ছবিটা আরেকবার আঁকছি। উপবৃত্ত আছে, এখানে সূর্য আছে, তাহলে এইটুকুর ক্ষেত্রফল বের করব। ওকে, তাহলে এইটুকুর ক্ষেত্রফলটা কী হবে দেখো, টোটাল উপবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কি পাই এ বি। ওকে, আমি যদি S1 বলি, টোটাল এটা ক্ষেত্র S1 S2 S3 S4, তার টোটাল উপবৃত্তের ক্ষেত্রফল S ইকুয়াল টু S1 প্লাস S2 প্লাস S3 প্লাস S4, তাই না? এবং এটা সবে ইকুয়ালি হবে, তাহলে S1 ইকুয়াল টু কী হবে 1/4S ইকুয়াল টু S2 ইকুয়াল টু S3 ইকুয়াল টু S4, সবই কি 1/4S হবে। তাহলে এস ক্ষেত্রফলটা কত, উপবৃত্তের ক্ষেত্রফল এস ইকুয়াল টু পাই এ বি। তাহলে S1টা কী হবে, S1টা হচ্ছে কি 1/4 পাই এ বি। তাহলে S1টা কী হবে 1/4 পাই এ বি। কিন্তু আমার ক্ষেত্রফল এই পুরোটা নয়, শুধু এই ড্যাশেসটা দরকার, তার মানে এ এস বি ও, তাহলে এইটা দরকার। তাহলে আমি বলতে পারি S1 থেকে যদি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, S1 থেকে এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি বাদ দিয়ে দিই তাহলে খুব সহজে আমরা ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে বলতে পারি কি যে এ এস বি এর ক্ষেত্রফল কী হবে 1S1 মাইনাস ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, S1 মাইনাস ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হচ্ছে ই এ, এটা হচ্ছে বি। তাহলে আমরা জানি কি হাফ ইন্টু ভূমি ই এ ইন্টু উচ্চতা বি, এইটা সেটা আমরা এখানে বসাবো। দেখো সেই জিনিসটাই আমরা এখানটায় বসাবো, এটা হচ্ছে কনসেপ্ট। তাহলে আমরা দেখো আসলে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এবার দেখো আমার সমাধানটা কীভাবে করবো। তাহলে অতএব টি এ বি ইকুয়াল টু 1/4 এ বি মাইনাস ত্রিভুজের ক্ষেত্রফল কি 1/2 ই এ। ওকে, পাই এ বি, এখানে পাই এ বি আছে, এ বি না শুধু, এখানে পাই এ বি আছে, মাইনাস 1/2 ই এ বি বাই পাই এ বি ইন্টু ক্যাপিটাল টি। ব্যাস হয়ে গেল। উপরটাই শুধু কীভাবে বের করবো এইটুকুর ক্ষেত্রফল, সেইটার জন্য আমি এটা কনসেপ্টটা বোঝালাম। এবার এটা খুব সহজে বের করতে পারো, দেখলাম। তাহলে একটা কাজ করছি কি 1/2 পাই এ বি আমি কমন নিচ্ছি, বা 1/4 উপর থেকে দেখে নাও, উপরটা যদি আমি 1/4 কমন নিয়ে নিই, বা পাই উপর থেকে শুধু পাই এ বিটা কমন নিচ্ছি, দেখে নাও পাই এ বি কমন নিলে কত থাকে, এটা 1/4 মাইনাস এখানে কত আছে দেখে নাও E/2 আছে, তাই না? E/2 পাই নেই এখানে, তাহলে E/2 পাই হবে, দেখে নাও, কারণ এখানটা যদি আমি পাই গুণ করে দিই নিচেও পাই গুণ করতে হবে। তাহলে পাই এ বি যদি কমন হয় তাহলে E/2 পাই বাই পাই এ বি ইন্টু ক্যাপিটাল টি। পাই এ বি কাটবে, তাহলে টি এ বি ইকুয়াল টু 1/4 মাইনাস E/2 পাই ইন্টু ক্যাপিটাল টি। এটাই হচ্ছে অ্যান্সার। দেখে নাও অপশান কোনটা আছে, অপশান ডি। অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। তাহলে এটা ভালো করে মনে রাখবে যে কোনো ক্ষুদ্র ক্ষেত্রফল যখনই বের করবো সেটা হচ্ছে কি তার ক্ষেত্রফল ডিভাইডেড বাই
উপবৃত্তের ক্ষেত্রফল ইন্টু পর্যায়কাল, সেখান থেকে আমরা টাইমটা কত লাগবে সেই টাইমটা আমরা বের করতে পারবো। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন নাম্বার 15 কী বলছে দেখে নাও। এ প্ল্যানেট রিভলভস অ্যারাউন্ড দ্য সান ইন অ্যান ইলিপ্টিক্যাল অরবিট। একটা উপবৃত্তের কক্ষপথে একটা গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করছে। ইফ ভিপি অ্যান্ড ভিএ আর দ্য ভেলোসিটি অফ প্ল্যানেট অ্যাট দ্য perigee and apogee respectively, then the eccentricity of elliptical orbits is given by, অর্থাৎ এখানে দেখেন দুটো পয়েন্ট আছে, একটা হচ্ছে কি বলে দেখে নাও পেরিহেলিয়ন আর হচ্ছে অ্যাফিহেলিয়ন, এই দুটোর দিকে নাও। আমি জিনিসটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও জিনিসটা খুব সহজেই দেখে নাও, বুঝিয়ে দিচ্ছি, চিন্তার কোনো বিষয় নেই, ভালো করে মনোযোগ সহকারে দেখো। কোশ্চেন নাম্বার 15। ওকে, কোশ্চেন নাম্বার 15 কী বলেছে এখানে আগে অপশানটা লিখে নিই। অপশান এ ভিপি বাই ভিএ। অপশান বি দেখে নাও ভিএ মাইনাস ভিপি ডিভাইড বাই ভিএ প্লাস ভিপি। অপশান সিটা কী আছে দেখে নাও ভিপি প্লাস ভিএ, ভিপি প্লাস ভিএ স্মল এ। ওকে, এখানে স্মল এ দিয়েছে বাই ভিপি মাইনাস ভিএ স্মল এ। অপশান ডি কী আছে ভিপি মাইনাস ভিএ ডিভাইডেড বাই নিচে কী আছে ভিপি প্লাস ভিএ। ওকে, এইটা কোনটা সঠিক উত্তর হবে দেখেন। কোশ্চেনটা আমি আরেকবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আমি একটু ছবিটা আগে আমি বলেছিলাম কি এটা পি বিন্দু আর এটা হচ্ছে এ বিন্দু, আর সূর্যটা আছে কোথায় এই জায়গায় সূর্য আছে। ওকে, এখানে ভেলোসিটি ম্যাক্সিমাম বা এখানে ভেলোসিটি আমি ভি পি বলছি আর এখানে ভেলোসিটি ভি এ বলছি। ওকে, এ বিন্দুর ভেলোসিটি ভি এ আর পি বিন্দুর ভেলোসিটি ভিপি, এটা ম্যাক্সিমাম সর্বদা মনে রাখতে হবে ভিপি গ্রেটার দ্যান ভি এ। ওকে, এটা এখানে কোনো ভেলোসিটি সর্বদা এর থেকে বেশি হবে। তাহলে এখানে বলেছে কি দেখে নাও, তাহলে কোশ্চেনে বলছে 15 এ প্ল্যানেট রিভলভস অ্যারাউন্ড দ্য সান ইন অ্যান ইলিপ্টিক্যাল অরবিটস ইফ ভিপি অ্যান্ড ভিএ আর the velocity of the planet at the perigee and apogee respectively, then the eccentricity of elliptical orbit is given by। তাহলে কোনটা হবে দেখে নাও, খুবই সহজে এটা নির্ণয় করা যাবে। সেটা কি দেখে নাও এখানে অনুপাতটা কী হবে ভিপি বাই ভিএ, এদের অনুপাত হচ্ছে কি এ ইন্টু 1 প্লাস ই বাই এ ইন্টু 1 মাইনাস ই। এখানে এ হচ্ছে কি সেমি মেজর অ্যাক্সিস, এই সেমি মেজর অ্যাক্সিসটা হচ্ছে এ সেমি মেজর। তাহলে এ কাটবে, আমার ই বের করতে হচ্ছে। কোশ্চেনে কী বের করতে হচ্ছে ই ইসেন্ট্রিসিটি, এটা কত সেটা বের করতে হবে। খুবই সহজে আমরা বের করবো। তাহলে সেটা কী হবে দেখে নাও, তাহলে কোনাকুনি গুণ করতে যাই, তাহলে বা এর সঙ্গে দেখুন ভিপি মাইনাস ই ভিপি ইকুয়াল টু ভিএ প্লাস ই ভিএ। তাহলে একটা কাজ করছি, এটাকে ওই দিকে সরাচ্ছি, এটাকে দিকে নিয়ে চলে আসছে। তাহলে বা ভিপি মাইনাস ভিএ ইকুয়াল টু ই ভিএ প্লাস ভিপি ই ভিপি। তাহলে বা ভিপি মাইনাস ভিএ ইকুয়াল টু ই কমন গেলে ভিপি প্লাস ভিএ। তাহলে বা ই ইকুয়াল টু ভিপি মাইনাস ভিএ ডিভাইডেড বাই ভিপি প্লাস ভিএ। তাহলে এইটা হচ্ছে ইসেন্ট্রিসিটির মান। খুবই সহজ, ফর্মুলা জানা থাকলে ডাইরেক্ট অঙ্কগুলো হয়ে যাবে। আমি বলবো এই উপবৃত্তের ক্ষেত্রে তোমরা যদি একটু ডাউট থাকে ক্লাস 11-এর উপবৃত্ত চ্যাপ্টার ম্যাথামেটিক্স আবার দেখে নেবে, খুব সহজে তোমরা এটা বুঝতে পারবে। তাহলে ই ইকুয়াল টু ভিপি মাইনাস ভিএ বাই ভিপি প্লাস ভিএ, অর্থাৎ অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 16 কী বলছে দেখে নাও। A satellite is in an elliptic orbit around the earth with aphelion। aphelion হচ্ছে কি এই জায়গাটা দেখে না, এই বিন্দুটাকে, এই বিন্দুকে বলে aphelion। ওকে, aphelion of 6 RE and perihelion of 2 RE। perihelion হচ্ছে এটা। ওকে, 2 RE where RE is the radius of the earth, the eccentricity of the orbit is। তাহলে এর এসেন্সিটি কত হবে, ওকে উৎকেন্দ্রটা কত হবে সেটা বের করতে বলেছে। এখানে ডিস্টেন্সগুলো দুটোই বলে দিয়েছে দেখে নাও। তাহলে আমরা কীভাবে নির্ণয় করবো, খুবই সহজে এটা বের করা যাবে দেখে নাও। কোশ্চেন নাম্বার 16
কোশ্চেন নাম্বার 16 অপশানগুলো কী কী দিয়েছে দেখে নাও। অপশান এ কী বলেছে দেখে নাও, হাফ। অপশান বি হচ্ছে 1/2। অপশান সি হচ্ছে 1/3। অপশান ডি 1/4। এখানে কী বলছে কেন, ছবিটা আমি এঁকে দিচ্ছি। এটা সূর্য, এটা হচ্ছে কি আর পি, হচ্ছে আর এ, দ্রুত। ওকে, এটা এ বিন্দু, এটা পি বিন্দু। এটাকে বলা হয় কি, অ্যাপিহিলিয়ন। এটাকে বলা কি পেরিহিলিয়ন। ওকে, তাহলে এখান থেকে দূরত্ব হচ্ছে আর এ, এখান থেকে দূরত্ব হচ্ছে আর পি, এইটুকু ডিস্টেন্স। তাহলে উৎকেন্দ্রতা বলছে দ্য এসেন্ট্রিসিটি অফ দ্য অরবিট ইজ, তাহলে এই অরবিটের উৎকেন্দ্রতা কত হবে, খুবই সহজ, ই ইকুয়াল টু আর এ মাইনাস আর পি বাই আর এ প্লাস আর পি। আর এ ইকুয়াল টু বলছে কি 6RE, দেখে নাও বলছে কি 6RE, আর আর পি ইকুয়াল টু কত বলছে দেখে নাও, পেরিহিলিয়ন ডিস্টেন্সটা কত 2RE। তাহলে মানটা বসানো যাক, ইকুয়াল টু 6RE মাইনাস 2RE ডিভাইডেড বাই 6RE প্লাস 2RE। তাহলে 6 থেকে 2 বাদ দিলে 4, 4RE, 6 আর 2 7 8 8RE। তাহলে RE কাটবে, 4 2 8 2, তাহলে হচ্ছে কি 1/2। তাহলে ই ইকুয়াল টু কত আছে 1/2। সঠিক উত্তর কি অপশান বি। অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। তাহলে দেখে নাও, অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। তাহলে এই ফর্মুলাটা ভালো করে মনে রাখবে। আমি বারবার বলছি, যাদের ফর্মুলা সমস্যা আছে তারা একবার উপবৃত্ত চ্যাপ্টারটা সেখানে দেখে নেন। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন নাম্বার 17 কী বলছে দেখো। এ প্ল্যানেট অরবিটস দ্য সান ইন অ্যান ইলেপটিক্যাল পাথ অ্যাজ শোন ইন দ্য ফিগার। লেট ভিপি অ্যান্ড ভিএ be speed of the planet when at perihelion and aphelion respectively. Which of the following relation is correct? এর মধ্যে কোন সম্পর্কটি সঠিক হবে দেখে নাও। খুবই সহজ কোশ্চেন আছে, আমি খুব সহজে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, চিন্তার কোনো বিষয় নেই। দেখে নাও, তাহলে কোশ্চেন নাম্বার 17 অপশানগুলো দেখে নাও। অপশান এ কী বলছে দেখে নাও, আরপি বাই আর এ ইকুয়াল টু VA বাই VP দিলাম। এবার অপশান বিটা কী আছে দেখে নাও, RP বাই আর এ ইকুয়াল টু VP বাই VA। অপশান সিটা দেখে না কী আছে, RP বাই আর এ ইকুয়াল টু রুট অফ VP বাই VA। অপশান ডিটা দেখে নাও, RP বাই আর এ ইকুয়াল টু রুট অফ VA বাই VP। ওকে, VA বাই VP কোনটা সঠিক হবে দেখো। আমি এই ছবি দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ওকে, একই ছবি থাকবে, কোনো আলাদা হবে না। দেখো ছবিটা সেম আছে, অ্যাপিহিলিয়ন, তাহলে এর বেগ হচ্ছে VA, এখানকার বেগ হচ্ছে VP। তাহলে এখানকার দেখে নাও, আমি LP ধরলাম, LP পেরিহিলিয়নের ক্ষেত্রে এর ভরবেগ ধরলাম গ্রহটির, যে গ্রহটি ঘুরছে তার ভর হচ্ছে কি M, তাহলে M VP RP। আর এখানে LA টা কী হবে, এই A বিন্দুতে অ্যাপিলিয়নে ভরবেগ কত হবে দেখে নাও, অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ M VA LA, তাই না। দেখে নাও, এখানটা হচ্ছে ভরবেগটা ধরলাম এটা আছে, আর এখানকার ভরবেগ ধরলাম এইটা আছে। এবার আমরা এর আগেই কোশ্চেন নাম্বার 3-তে কী বলেছিলাম, যে যখনই কোনো গ্রহ সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে, সেখানে কৌণিক ভরবেগ কনজারভেশন ল মেনে চলে, অর্থাৎ কৌণিক ভরবেগ সংরক্ষণ সূত্র সেখানে মেনে চলে বা সংরক্ষিত হয়। তাহলে অর্থাৎ বলতে পারি, অর্থাৎ কৌণিক ভরবেগ সংরক্ষণ সূত্র অনুযায়ী কৌণিক ভরবেগ সংরক্ষণ
সূত্রানুযায়ী কী হবে দেখে নাও, দুটো ইকুয়াল হবে, তাহলে এম ভিপি আরপি ইকুয়াল টু এম ভিএ আর এ। তাহলে এম কাটবে, তাহলে বা বলতে পারি কি দেখে নাও আরপি বাই আর এ, তাই না? তাহলে আরপি বাই আর এ ইকুয়াল টু ভিএ বাই ভিপি, এইটা আসছে দেখো না, আরপি বাই আর এ ইকুয়াল টু ভিএ বাই ভিপি, অর্থাৎ অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। এইটা তাহলে খুবই সহজ। তাহলে এখানে আমরা কি করলাম, কি ইউজ করলাম, কৌণিক ভরবেগ সংরক্ষণ সূত্র। এইগুলো একটু মনে রাখবে যে কোনটার ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করবো। তা দেখে নাও আজকে আমরা 17টা প্রশ্ন আলোচনা করলাম কেপলারস ল থেকে। নেক্সট যেটা আলোচনা ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন, এর পরের কোশ্চেন 18 নম্বর স্টার্ট করে পরের পার্টে। আজকে যে ভিডিওগুলো আজকে যে কোশ্চেনগুলো করালাম কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। এরকম ভিডিও তোমরা রেগুলার চাও কি না সেটাও কমেন্টে বলবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।